আসসালামু আলাইকুম। আজ 29 মার্চ 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য থেকে প্রাণ ভয়ে পালাচ্ছে মার্কিন সেনারা। আমিরাতের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারে ইরান। হরমুজ প্রণালীর মাধ্যমে বিপুল অর্থ আয়ের সুযোগ পাচ্ছে ইরান। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই গুরুতর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে জীবন বাঁচাতে ঘাঁটি ছাড়তে বাধ্য হচ্ছেন মার্কিন সেনারা। তেহরানের হামলার ভয়ে ঘাঁটি ছেড়ে নিকটবর্তী হোটেল ও অফিস স্পেসে কাজ করতে শুরু করেছেন তারা। এতে সেনাদের পাশাপাশি সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়েছে। দ্য টেলিগ্রাফের রিপোর্ট। ওপেন সোর্স বিশ্লেষক ফ্যাবিয়ান হিঞ্জের ভূ অবস্থান ভিত্তিক হামলার একটি প্রাথমিক বিশ্লেষণ অনুসারে 104টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তিনি বলেছেন, মার্কিন স্যাটেলাইট সংস্থাগুলো অন্তত 14 দিন ধরে ছবি প্রকাশে বিলম্ব করেছে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ক্রমাগত হামলার ফলে কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে থাকা 13টি মার্কিন ঘাঁটির মধ্যে অনেকগুলোই প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। হিঞ্জ জানিয়েছে, সব ঘাঁটির মধ্যে কুয়েতের আলী আল সালেম সবচেয়ে বেশি হামলা শিকার হয়েছে, মোট 23টি। এরপরই রয়েছে ক্যাম্প আরিফজান এবং ক্যাম্প বোহরিং। এগুলোতে যথাক্রমে 17টি এবং 6টি ভূ অবস্থান ভিত্তিক হামলা চালানো হয়েছে। এই 3টি ঘাঁটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে হ্যাঙ্গার, যোগাযোগ অবকাঠামো, স্যাটেলাইট যন্ত্রপাতি, জ্বালানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। হিঞ্জের বিশ্লেষণ অনুযায়ী ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সংযুক্ত আরব আমিরাতে 17 বার, বাহরাইনে 16 বার, ইরাকে 7 বার, কাতারে 6 বার, সৌদি আরবে 6 বার এবং জর্ডানে 2 বার হামলা চালিয়েছে। আলী আল সালেমে হামলায় একটি বড় গুদাম ধ্বংস হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ঢালু ছাদযুক্ত একটি হ্যাঙ্গার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে একাধিক অ্যান্টেনা এবং স্যাটেলাইট অ্যারের ধ্বংসাবস্থা দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা বিমান ঘাঁটিতে সেনাদের থাকার জন্য ব্যবহৃত একটি ভবনের মধ্যে একটি বড় গর্ত তৈরি হয়েছে। ইরানি সূত্র দাবি করেছে, এই হামলাটি ইরানের অস্ত্রাগারের সবচেয়ে উন্নত খোররম শাহর 4 ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয়েছে। হিঞ্জ বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি থার্ড সিস্টেমের যন্ত্রাংশ রাখা 4টি স্থাপনায়ও হামলা চালিয়েছে ইরান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি সমীক্ষা অনুসারে যুদ্ধের শুরুর দিকেই ইরানের চালানো হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত $800 মিলিয়ন মূল্যের ক্ষতি হয়েছে, যার মধ্যে জর্ডানে অবস্থিত একটি আমেরিকান থার্ড রাডার এবং এই অঞ্চলের অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার ঘটনা রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, ইরানি বাহিনী দুবাইয়ে 2টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ওই স্থানগুলোতে 500-এর বেশি মার্কিন সেনা লুকিয়েছিল। এ হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, দুবাইয়ের একটি হোটেল এবং উপকূলীয় এলাকায় মার্কিন ড্রোন ইউনিটের কর্মকর্তাদের জমায়েত লক্ষ্য করে কামিকাজে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া কুয়েতের আল শুয়াইখ বন্দরে অবস্থানরত 6টি মার্কিন যুদ্ধজাহাজেও কাদের 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। মার্কিন সেনাদের আক্রমণাত্মক সেনাবাহিনী হিসেবে অভিহিত করে জোলফাগারি বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম, আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আক্রমণ এবং এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর তারা প্রাণ ভয়ে পালিয়েছে এবং ঘাঁটির বাইরে আত্মগোপন করেছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। এখন যুক্তরাষ্ট্র যদি ইরানের স্থল হামলা চালায়, তাহলে আমিরাতকে তছনছ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির 2জন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাদের বিশ্বাস, এই স্থল হামলা হবে আমিরাত থেকে। এ কারণে আমিরাতকেই তারা সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করে ব্যাপক পাল্টা হামলা চালাবেন। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে তারা এমন হুমকি দিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের উপর যৌথ হামলার পর যুদ্ধ 1 মাসের বেশি সময় পার হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। এখন এই প্রণালী খোলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল হামলার পরিকল্পনা করছেন। আশঙ্কা করা হচ্ছে, মার্কিনীদের স্থল হামলার টার্গেট হবে খার্গ দ্বীপ, যেখান থেকে ইরান তাদের 90% অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি করে। আর মার্কিনীদের স্থল হামলা শুরু হতে পারে উপসাগরীয় আরব দেশগুলো থেকেই, যেগুলোতে যুদ্ধের প্রথম থেকেই অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, আমিরাত এখনই তাদের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে সক্রিয় ভূমিকা রাখছে। এক কর্মকর্তা বলেছেন, ইরান এখন বুঝতে পেরেছে আমিরাত শুধুমাত্র মার্কিন সেনাদের ঘাঁটি দিয়েই বসে নেই, তারা এর চেয়েও বেশি সাহায্য করছে।
এ কারণে ইরান সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের প্রতি আর সহনশীল তারা থাকবে না। তিনি বলেছেন, ইরানের গোয়েন্দারা বিশ্বাস করে আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে নিজেদের কিছু আকাশশক্তি যুক্তরাষ্ট্রকে দিয়েছে। এই কর্মকর্তা আরও বলেছেন, ওমানে ইসরায়েল হামলা চালিয়ে ইরানের উপর দায় চাপিয়েছে। অপর এক কর্মকর্তা বলেছেন, নিজস্ব গোয়েন্দা তথ্য রাশিয়ার কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছেন ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলা অত্যাসন্ন, অর্থাৎ যে কোনো সময় হামলা হতে পারে, আর এ হামলা চালানো হবে আমিরাত থেকে। তিনি বলেছেন, বিশেষ করে বাহরাইন ও আমিরাত থেকে হামলা হলেও তারা এতদিন দেশগুলোর নিজস্ব অবকাঠামোতে হামলা চালাননি। এর বদলে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছেন। কিন্তু এখন আমিরাত থেকে যদি স্থল হামলা হয় তাহলে দেশটিকে সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তখন হামলা শুধুমাত্র সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, হামলা হবে সরকারের মালিকানাধীন বেসামরিক স্থাপনাতেও। আর এই ব্যাপারে আমিরাতকে ইতোমধ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এবার নতুন এক ভূ রাজনৈতিক শর্ত সামনে এনেছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে দেশটি, যা থেকে বছরে কয়েকশো কোটি ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘদিন ধরেই ইরান এই পথকে তাদের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তেহরান। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি মনে করেন, বিশ্ব অর্থনীতিতে চাপে রাখা যে কতটা সহজ ও সাশ্রয়ী ইরান তা বুঝতে পেরেছে। এখন তারা এটিকে আয়ের নতুন উৎস হিসেবে ব্যবহার করতে চাইছে। ইরানের এমন পরিকল্পনাকে অবৈধ ও বিপজ্জনক হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক হুঁশিয়ারিতে বলেন, আন্তর্জাতিক জলপথে এ ধরনের খবরদারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিশ্ববাসীকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি তার প্রথম ভাষণে স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের সুযোগ তারা কোনোভাবেই হাতছাড়া করবেন না। বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যি টোল আদায় করতে শুরু করতে পারে তবে তাদের মাসিক আয় মিশরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যাবে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন এই পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে যদি $20 লাখ ফি নেওয়া হয় তবে ইরানের মাসিক আয় হবে $80 কোটি বেশি। তবে আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ জেমস ক্রাস্কাও জানিয়েছেন, আন্তর্জাতিক জলপথে টোল আদায়ের এই দাবির কোনো আইনি ভিত্তি নেই। তা সত্ত্বেও কিছু জাহাজ নিরাপদ পারাপারের জন্য ইরানকে গোপনে মোটা অঙ্কের অর্থ দিচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে, যা বর্তমান সংকটকে আরও জটিল করে তুলছে। ইরানের সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের খবরের মধ্যে ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ইংরেজি দৈনিক তেহরান টাইমস এর প্রথম পাতায় নরকে স্বাগতম শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে সাফ জানানো হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে তবে তারা কেবল কফিনে বন্দী হয়ে ফিরবে। গত শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 সেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই খবরটি আসার পরপরই তেহরানের পক্ষ থেকে এমন চরম বার্তা দেওয়া হলো। বিশ্লেষকদের মতে এই অতিরিক্ত সেনা মোতায়েন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতিরই অংশ। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর দাবি করেছেন যে যুদ্ধ বন্ধে তেহরানের সাথে শান্তি আলোচনা চলছে, কিন্তু সেনা সংখ্যা বাড়ানোর এই উদ্যোগ অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেখানে ট্রাম্পকে আরও বেশি সামরিক বিকল্প দেওয়ার লক্ষ্যেই এই অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। এসব সেনাকে ইরানের মূল ভূখণ্ড এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি টার্মিনাল খার্গদ্বীপ এর কাছাকাছি অবস্থানে রাখা হতে পারে। এদিকে তেহরানের এক কর্মকর্তা গত বুধবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে তবে ইরান তাদের ইয়েমেনি মিত্র হুথি বিদ্রোহীদের সক্রিয় করবে। এর ফলে লোহিত সাগরে জাহাজ চলাচল পুনরায় বন্ধ করে দিয়ে যুদ্ধের একটি নতুন ফ্রন্ট বা রণাঙ্গন খুলে দেওয়া হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও বলেছেন যে স্থল যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা তার নেই এবং পরিস্থিতি স্বাভাবিক করার আলোচনা খুবই ইতিবাচকভাবে এগোচ্ছে। অন্যদিকে রণক্ষেত্রে পাল্টাপাল্টে হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার তারা তেহরানের প্রাণকেন্দ্রে ইরানি সন্ত্রাসী শাসন ব্যবস্থার অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। একই দিনে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে।
ইরান যুদ্ধ নিয়ে এক বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। আপাতদৃষ্টিতে এই যুদ্ধকে সামরিক কৌশল, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা পারমাণবিক ঝুঁকির মানদণ্ডে বিচার করা হলেও এর গভীরে রয়েছে শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের এক শক্তিশালী আখ্যান। নর্থ ইস্ট ইউনিভার্সিটি লন্ডনের দর্শনের সহকারী অধ্যাপক হোসেন দাব্বাগের মতে, বাহ্যিক এই চরম আঘাত ইরানকে দুর্বল করার পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ সংহতিকে আরও দৃঢ় করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শাসন ব্যবস্থা কেবল একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র নয়, বরং এটি শাহাদাত বা আত্মত্যাগের আদর্শের উপর প্রতিষ্ঠিত একটি নৈতিক প্রকল্প। ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইমাম হোসেনের আত্মত্যাগের যে স্মৃতি শিয়া চেতনায় অমলিন, বর্তমান যুদ্ধকে সেই একই ন্যায় বনাম অন্যায়ের লড়াই হিসেবে তুলে ধরছে তেহরান। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর রাতভর রাষ্ট্রীয় শোকানুষ্ঠান এবং বাসিজ বাহিনীর মতো আধাসামরিক গোষ্ঠীর সদস্যদের আমৃত্যু লড়াইয়ের শপথ প্রমাণ করে যে এই যুদ্ধ এখন কেবল অস্ত্রের নয়, বরং আদর্শিক টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলো মনে করেছিল প্রবল সামরিক চাপ ইরানকে ভেঙে ফেলবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বৈদেশিক আক্রমণ ইরানিদের মধ্যে এক ধরনের অবরুদ্ধ মানসিকতা তৈরি করেছে, যা সাধারণ জনগণের ক্ষোভকে অভ্যন্তরীণ অপশাসনের পরিবর্তে বহিরাগত শত্রুর দিকে ঘুরিয়ে দিচ্ছে। এমনকি যারা বর্তমান শাসনের সমালোচক, তারাও জাতীয়তাবাদ এবং সম্মিলিত শক্তির ভয়ে বিজাতীয় আক্রমণের বিরুদ্ধে রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে। ফলে ইরান এখন একটি দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধের কৌশল গ্রহণ করেছে, যার লক্ষ্য হলো নিজেদের ধ্বংসের বিনিময়ে হলেও শত্রুর রাজনৈতিক ধৈর্য পরীক্ষা করা। আল জাজিরা আরও জানাচ্ছে, সামরিক অবকাঠামো বা সেনাপতি হারালেও রাজনৈতিক ধর্মতাত্ত্বিক দিক থেকে ইরান শাহাদাতের নতুন ভাষা খুঁজে পাচ্ছে। এই যুদ্ধের ট্র্যাজেডি হলো, বাইরে থেকে যত বেশি আঘাত করা হচ্ছে, ইরানের ভেতরে সেই মিথ বা আদর্শিক ভিত্তি তত বেশি শক্তিশালী হচ্ছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ ইরানের বস্তুগত ভিত্তি দুর্বল করলেও এর আদর্শিক টিকে থাকার গল্পকে দীর্ঘজীবী করতে পারে। এবার দেশের খবর। সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 29 মার্চ এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটাল এর উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। মানবতা বিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। গাজী মনোয়ার জানান, জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং গুমের অভিযোগে শেখ মামুন খালেদকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ১/১১ অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে তার ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি। পরে পল্টন থানার মানব পাচার সংক্রান্ত একটি মামলায় গত মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে 5 দিনের রিমান্ডে নেয় ডিবি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মানব পাচার মামলার পাশাপাশি মাসুদ উদ্দিন চৌধুরীকে ১/১১ সময়কার ভূমিকার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গত বুধবার গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার জুলাই গণ অভ্যুত্থানকালের একটি হত্যা মামলায় পরদিন বৃহস্পতিবার তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ডিবি হেফাজতে তাকেও জিজ্ঞাসাবাদ চলছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্টের ফাঁদ দেখা যাচ্ছে। এই ফাঁদটি কেমন? কেউ একজন বিশ্লেষক সেজে তিনি একটি পণ্য বা একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে নেতিবাচক ধারণা দিচ্ছেন অথবা ইতিবাচক ধারণা দিচ্ছেন। তার নেতিবাচক ধারণার কারণে দীর্ঘদিনের আপনার বিশ্বস্ত কোনো বিষয় থেকে বিশ্বাস উঠে যেতে পারে, অথবা তার ইতিবাচক ধারণার কারণে আপনি কোনো পণ্য কিনতে পারেন অথবা অন্য কোনো বিষয়ে জড়িয়ে যেতে পারেন। এইসব নেতিবাচক বা ইতিবাচক মতামতের পরিপ্রেক্ষিতে আপনি কি ভুল পথে পা দিচ্ছেন কিনা একবারও ভেবেছেন? এটাই হচ্ছে কন্টেন্ট ফাঁদ। সুতরাং এইসব কন্টেন্টকে আপনি বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করুন। কাউকে ভালোবাসেন বা কারো কন্টেন্ট দেখে আপনি ভক্ত হয়েছেন, তার মানে এই নয় তিনি যা বলবেন তাই সত্য বলছেন। আপনার সামনে সুযোগ রয়েছে যাচাই বাছাইয়ের। আসুন সবাই ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান।
changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।